এই সিজনে বার্সার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে নিউক্যাসলের এগেইনস্টে প্রথম ম্যাচটাতে বার্সা দুর্দান্ত এক জয় তুলে নিছে এবং সেটার মধ্য দিয়ে তিনটা পয়েন্ট নিজেদের ঝুলিতে নিয়ে নিছে। তো বার্সা নেক্সট অর্থাৎ পরবর্তীতে বার্সার কি আছে, আগামী রাত্রে অর্থাৎ রাত দিবাগত 1টায় বার্সা হেতাফের এগেইনস্টে লা লিগার 5 নাম্বার ম্যাচ, এই সিজনের 5th ম্যাচ খেলতে নামবে। আমরা দেখতেছি যে রিয়াল মাদ্রিদ তারা 5টা ম্যাচ খেলে ফেলছে। 5টা ম্যাচ তারা খেলে ফেলছে, বার্সা ইতিমধ্যে 4টা ম্যাচ শেষ করছে। তো বার্সা আগামী যে ম্যাচটা খেলতে নামবে সেটা হইতেছে 5th, অর্থাৎ এই সিজনের লা লিগার 5 নম্বর ম্যাচ। তো রিয়াল মাদ্রিদ তারা 5টা ম্যাচ খেলে ইতিমধ্যে যতটা পয়েন্ট নেওয়া যায়, কিংবা 5টা ম্যাচ থেকে যতটুকু পরিমাণ পয়েন্ট নেওয়া যেতে পারে পুরোটাই তারা তাদের বাকেটে ইনক্লুড করে ফেলছে। তো 5-3 ইতিমধ্যেই 15টা পয়েন্ট তারা নিয়ে নিছে, যতটুকু হওয়া দরকার ছিল ঠিক ততটুকু, কোনো ড্র করে নাই। অপরদিকে আমরা বার্সাকে দেখতেছি যে 4টা ম্যাচের মধ্যে 3টে উইন করছে, কিন্তু একটাতে ড্র করছে, যার কারণে পয়েন্ট আছে 10। 3টাতে উইন হওয়ার কারণে 9 পয়েন্ট আসছে, আর একটাতে ড্র হওয়ার কারণে 1 পয়েন্ট। ওইখানে 2টা পয়েন্ট বার্সা পুরোই বলা যায় যে মানে পায় নাই। তো যদি পাইতো সেক্ষেত্রে আরও 2টা পয়েন্ট বেশি হইতো, তখন 12 পয়েন্ট হয়ে যাইতো। যেহেতু একটা ড্র আছে, সেই জন্য 10 পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান লা লিগার এখন যে টেবিল আছে, টেবিলে বার্সা সেকেন্ডে অবস্থান করতেছে, আর একদম উপরেই আছে রিয়াল মাদ্রিদ। বার্সা যদি আগামী ম্যাচটা হেতাফের এগেনস্টে যেটা আছে সেটা যদি উইন করে তাহলে পয়েন্ট হবে 13 হলেও 5টা ম্যাচে খেলার পরেও রিয়াল মাদ্রিদ থেকে 2 পয়েন্টের ক্লিয়ার ডিফারেন্স থাকবে। 5টা ম্যাচ শেষ হওয়ার পরে এই দাঁড়াবে গিয়ে স্টেট, যদি বার্সা উইন করতে পারে সেক্ষেত্রে তো 3টা পয়েন্ট পাবে, আর যদি অন্য কোনো কিছু হয় সেক্ষেত্রে পয়েন্টের হিসাব নিকাশ ভিন্ন থাকবে। তো বর্তমানে লা লিগার অবস্থাটা এই। আমরা নিচের দিকে থার্ড ফোর্থ এইগুলাতে আমরা দেখতেছি যে রিয়াল, স্পানিয়ল, রিয়াল বেতিস তারা আছে ধারাবাহিকভাবে, আর উপরের দিকে তো বার্সা এবং রিয়াল তারা আছে। তো আবার যদি বিগত ম্যাচটাতে ফিরে যাই, যেটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ছিল বার্সার, ওই ম্যাচটা থেকে বার্সা যথেষ্ট পরিমাণ এনার্জি গ্যাদার করতে পারছে। সবথেকে বড় কথা হচ্ছে যে নিজেদের সেলফ মোটিভেশন যেটা, সেটা অনেক বেশি পরিমাণ বুস্ট হয়েছে। গত ম্যাচটা ছিল এওয়ে ম্যাচ, নিউক্যাসলের মাঠে খেলছে বার্সা। ওইখানে খেলাটা কতটুকু পরিমাণ টাফ ছিল, কিংবা কতটুকু পরিমাণ বার্সা এর বার্সা ওরিয়েন্টেড ছিল, সেইটা আসলে কতটুকু ক্লিয়ারলি বলা যাবে সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। মানে খেলাটা যথেষ্ট পরিমাণ বার্সা ওরিয়েন্টেড ছিল না, অর্থাৎ ম্যাচ শুরুর আগের যে বিষয়টা সেটা বলতেছি, কিন্তু ম্যাচটা শেষ হওয়ার পরে কিংবা ম্যাচের মধ্যে দেখা গেছে যে আস্তে আস্তে করে বার্সা খেলাটা বার্সার দিকে আসা শুরু করে, এবং শেষ ম্যাচ বলা যায় যে বার্সা এক প্রকার নিউক্যাসলকে ডমিনেট করছে। এবং আমি এটা বলতে চাই যে শেষের দিকে গিয়ে আমরা দেখছি যে কন্ট্রোলিংটাও বার্সা নিয়ে নিছিল। মাঝখানে তো কি পরিমাণ খেলাটা বিল্ড করছিল পেদ্রি, ফ্রাঙ্কি ডিয়ং, এই 2টা প্লেয়ারের কম্বিনেশন, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কিংবা তারা বলটাকে হোল্ড করে যথেষ্ট পরিমাণ ঠান্ডা মাথায় খেলাটা কিভাবে বিল্ড করা যায়, কিংবা নিজেদের মতো করে আগানোর যে বিষয়টা, এই যে প্রসেসটা আছে, তারা এটার উপরে কতটুকু পরিমাণ ডিপেন্ডেন্ট ছিল সেইটা খুব ভালোভাবেই বোঝা গেছে। এবং এই জায়গাতে নিউক্যাসলের প্লেয়াররা অনেক বেশি পরিমাণ ধরা খাইছে। তারা ম্যাচ শেষে ইনস্ট্যান্ট যেই কনফারেন্স করছে কিংবা ইন্টারভিউ দিছে, ওইখানে তারা ক্লিয়ারলি বার্সা এর ফ্রেস করছে, প্লেয়ারদেরকে নিয়ে অনেক বেশি পরিমাণ তারা মানে প্রশংসা করছে। সেইটা আমরা মানে তখনই দেখতে পারছিলাম।
আসলে নিউক্যাসল তারা ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি কিংবা তারা আর্সেনাল, চেলসি এই যে প্লেয়ার দলগুলো আছে তাদের এগেনস্টে নিয়মিতই খেলতেছে বলা যায়, কিংবা বিশেষ করে তারা আহ, তাদের যে প্লেয়ার আছে যে স্কোর পাইছিল একটা গর্দন, সে তার যে ইন্টারভিউ আছে ওইখানে যে তাকে প্রশ্ন করা হয়েছিল, সেখানে সে স্পেসিফিক্যালি খুব সম্ভবত আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড এই দুইটা টিমের কথা সে মানে উচ্চারণ করছিল কিংবা বলছিল স্পেসিফিক্যালি। আমি যতটুকু, আমি যদি খুব সম্ভবত মানে আমি যদি ভুল করে না থাকি, তো এই দুইটা দলের নাম সে মানে উচ্চারণ করার মধ্য দিয়ে আসলে কি বুঝাইলো, তার ভাষ্যটা এরকম ছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে সে বলতেছে যে ওই দুইটা দল কিংবা তাদের এগেনস্টে তারা খেলছে, কিন্তু তারা কোনোভাবেই মানে দেখে নাই কিংবা তারা অভিজ্ঞতা অর্জন করে নাই যে ওই টিমের প্লেয়াররা বলটা ধরে ধরে কিংবা হোল্ড করে করে খেলার যেই সিস্টেমটা সেইটার ভেতর দিয়ে যায় কিংবা সেইটা তারা করে, কিন্তু বার্সা সেইটা করছে। তো এবং বার্সা যে সেটা করছে, শুধু করছে তা না, বার্সা ওইটাকে সাকসেস করছে এবং তাদের যেই টন কিংবা তারা যেই শব্দগুলা উচ্চারণ করছে প্লেয়াররা, সেইটার মধ্য দিয়ে এটার মানে প্রমাণ পাওয়া যায়। আর মাঠের মধ্যে তো আমরা খুব ভালোভাবেই সেটা মানে লক্ষ্য করছি। তো একদম ইনস্ট্যান্টলি এইরকম মানে অপোনেন্টের প্লেয়ারের থেকে প্রশংসা পাওয়া কিংবা পজিটিভ যে ডিসকাশন পাওয়া, পজিটিভ কমেন্ট পাওয়া, এইটা কিন্তু খুবই একটা মানে পজিটিভ, খুবই মানে একটা ইতিবাচক বিষয় এবং অবশ্যই টিমের জন্য একটা টিম যে একটা ভালো কন্ডিশনে আছে সেইটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করতেছি। তো বার্সা নিউক্যাসলের এগেনস্টে যেই ম্যাচটা খেলছে, শুরুর দিকে আসলে আম, বলা যায় যে দুইটা টিমই সমান তালেই আগানোর একটা আহ, মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে বিশেষ করে শেষের দিকে এসে দেখা গেছে যে বার্সাই পুরো মিড থেকে শুরু করে পুরো মাঠটাই ডমিনেট করতেছে। বিশেষ করে মাঝখানে যে প্লেয়ারগুলো ছিল তারা কতটুকু পরিমাণ সেন্সিটিভ ওয়েতে গেম প্লে করছে, তারা কতটুকু অ্যালার্ট ছিল, সেইটা খুব ভালোভাবেই মাঠের মধ্যে ফুটে উঠছিল। তো ওইগুলার কারণে আসলে নিউক্যাসলের প্লেয়াররা তারা খেয়ে হারিয়ে ফেলে কিংবা তারা যথেষ্ট পরিমাণ মনোযোগ ধরে রাখতে পারে নাই। বার্সার প্লেয়াররা যেই পরিমাণ তীক্ষ্ণ মনোযোগ নিয়ে গেম প্লে করছিল, ওইটার কাছে তারা ধরা খাইছে, সেটা খুব ভালোভাবেই দেখা গেছে। তো বার্সা খুব ভালো একটা পজিশনে আছে, মানে মেন্টালিটির দিক থেকে খুব ভালো একটা পজিশনে আছে। টিমের মধ্যে যে খুব বেশি পরিমাণ মানে মানে মনোবলের ঘাটতি সেইটা আসলে দেখা যাচ্ছে না, কারণ বেঞ্চে যে প্লেয়ারগুলো বসে আছে তারা যখন সুযোগ পাইতেছে কিংবা সুযোগের জন্য অপেক্ষায় থাকে, যখন মাঠে আসতে পারে তখন দেখা যায় যে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে কিংবা মুখিয়ে থাকে। আমরা গত লা লিগার ম্যাচটাতে খেয়াল করছিলাম, তো আগামী যে ম্যাচটা আসতেছে সেখানে গিয়েও এটার দেখা পাওয়া দরকার হবে এবং সেটা পাবো বলেও মনে করতেছি। বিশেষ করে যদি আমরা রুনি এবং মার্ক বের্নাল এই দুইটা প্লেয়ারের কথা বলি, তাদেরকে আসলে বার্সা কোচিং স্টাফরা কিংবা অন্যান্য যারা আছেন সবাই কতটুকু আপনভাবে মানে গ্রহণ করতেছেন কিংবা তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করতেছেন, সেইটা খুব ভালোভাবেই মানে দেখা যায়। তো এইগুলা আসলে খুব বেশি প্রয়োজন আছে, কারণ এই প্লেয়ারগুলোকে যদি যথেষ্ট পরিমাণ উৎসাহের মধ্যে রাখা যায় তাহলে তাদের তাদের ভেতর থেকে স্বতঃস্ফূর্ত পারফরমেন্স বের হয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। আর এই বিষয়গুলো আসলে বার্সার যারা ক্রিটিক্যাল অ্যানালিটিক্স আছেন কিংবা যারা আসলে সাইকোলজিক্যাল বিষয়াদি নিয়ে চিন্তা করেন, তারা খুব ভালো করেই আমার কাছে মনে হয় যে জানেন। কারণ প্লেয়ারদেরকে যদি মানসিকভাবে উৎসাহিত করা যায় তাহলে তারা মানে
তাদের যে শক্তি সেটা আসলে অর্ধেকই বুস্ট হয়ে যাবে, আর বাকি অর্ধেক তো আসলে মানে শারীরিক শক্তি হোক আর যেভাবেই হোক মাঠের মধ্যে সেটা প্রয়োগ করে কিংবা প্রমাণ করে দেখাতে হবে। তো বার্সা এখন যেই স্কোয়াড ডেপথটা আছে এখানে স্টার্টিং 11 কিংবা যারা মানে মোটামুটি একদম সেট প্লেয়ার তাদের কথা যদি এক পাশে রাখি এবং যারা সাবস্টিটিউট হিসাবে থাকে, এই প্লেয়ারগুলা অবশ্যই বার্সার জন্য ইম্পর্টেন্ট। স্কোয়াডে যারা আছে সবাই ইম্পর্টেন্ট, কিন্তু আহ, মানে যারা বেঞ্চে থাকে তাদের কখন কাকে দরকার হয় কিংবা কখন কে মাঠে আসার জন্য মানে প্রয়োজন পড়ে সেইগুলা আসলে মানে কোচিং স্টাফরা তো দেখবেন কিংবা নির্ধারণ করবে, সেইটা ঠিক আছে, কিন্তু তাদেরকে তো প্রস্তুত রাখতে হবে, তারা তো আসলে মানসিকভাবে শক্ত থাকতে হবে। আর এইটার খুবই প্রয়োজন আছে। আমরা যদি দেখি যে বালদে সে ইনজুরির কারণে মাঠে নাই, তার তার বদলে কিংবা তার অল্টারনেটিভ যে আছে জেরার্ড মার্টিন সে খেলতেছে। আমরা জেরার্ড মার্টিনকে নিউক্যাসলের এগেনস্টে দেখছি, জেরার্ড মার্টিনের কাছ থেকে যে খুব বেশি পরিমাণ ভুল পাওয়া গেছে কিংবা খুব বেশি পরিমাণ মানে সে মাঠের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে, সেইটা আসলে ওইভাবে চুকে পড়ে নাই। আর যদি চুকে পড়েও থাকে তাহলে বার্সা যেই গেম প্লেটা করছে টিম হিসাবে, ওইটাকে যখন সামনে নিয়ে আসা হয় তখন তার আসলে ভুলটা তখন আসলে খুবই ক্ষুদ্র আকার ধারণ করে। তো আমরা অপর দিকে দেখছি যে রাইট ব্যাক যে আছে কুন্দে, সে মার্কোস রাশফোর্ডের ফার্স্ট ফার্স্ট যে গোলটা হয়েছে মার্কোস রাশফোর্ড সে হেড করছিল, তো ওইটার অ্যাসিস্ট তার মধ্য থেকে আসে। তো ফুলব্যাক আমার কাছে মনে হয় যে দুইটাই খুব বেশি পরিমাণ পজিটিভ অবস্থায় আছে। এটাকে হেল্প করার যে মানসিকতা সেটা আছে এবং এটাকে আরও বেশি পরিমাণ বিল্ড করতে হবে। ফুলব্যাক যখন অ্যাটাকের দিকে মানে ঝুঁকে কিংবা অ্যাটাকের দিকে তার সাহায্যের মানে অ্যাটাকে যাওয়ার যে মেন্টালিটি সেটা যখন বড় আকার ধারণ করে কিংবা ওইটার দিকে তাকে মানে দেখতে পাওয়া যায়, সর্বোপরি টিম অ্যাটাক করতেছে কিংবা টিমের অ্যাটাকের যে পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজে সরাসরি ফুলব্যাকের ইনক্লুশন আছে, সেইটা কিন্তু টিমকে অনেক বেশি পরিমাণ অ্যাডভান্টেজ দিয়ে থাকে বলে আমি মনে করতেছি। ফুলব্যাকের কাজ যে শুধুই মানে ডিফেন্ডিং করা কিংবা মানে মূল যে ডিফেন্ডারগুলো আছে তাদেরকে হেল্প করা কিংবা সাইডগুলো ব্লক করা সেইটা আমি মনে করি না, বরং তারা মানে সাইডগুলো ব্লক করবে ঠিক আছে, মেইন যে ডিফেন্ডার আছে তাদের সাথে বন্ডিং ক্রিয়েট করবে সেইটা ঠিক আছে, কিন্তু তারা মানে অ্যাটাকিংয়ের দিকেও মানে যুক্তে হবে। অ্যাটাকটাকে আসলে একটা জিনিস মাঠের মধ্যে খুব ভালোভাবে খেয়াল করা যায়, ফুলব্যাক যখন খুবই স্মার্ট হয় খুবই ক্রিয়েটিভ হয় তখন একটা টিমের অ্যাটাকের পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যায়। আমরা এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো। কুন্দেকে আমরা দেখতেছি যে তার যেই ফিজিক্যাল এবিলিটি সেইটা ঠিক আছে, তবে ক্রিয়েটিভিটির দিক থেকে তার সেন্স মানে ক্রিয়েটিভিটির দিক থেকে তার আরও বেশি পরিমাণ উন্নতির দরকার আছে। তবে সে বর্তমানে যে অবস্থায় আছে সেইটা কিন্তু কম না, তবে এইটাকে আরও শার্প করতে হবে। তো যদি সে সেটা করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে বার্সা এর মানে অ্যাটাকের পরিমাণ আরও বেশি পরিমাণ বাড়বে। আর যখন লামিন ইয়ামাল এবং কুন্দে দুইটা প্লেয়ার একসাথে মাঠের মধ্যে থাকে তখন তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা দেখা যায়, যখন লামিন থাকে না তখন আসলে বালদে মানে কুন্দের সাথে অন্য কোনো প্লেয়ারের ওই রকমের আন্ডারস্ট্যান্ডিং আসলে খুঁজে পাওয়া যায় না। তো এইটা একটা মানে অনেকটাই সমস্যার মতো বা অনেকটাই ডিসঅ্যাডভান্টেজের মতো। ইয়ামাল না থাকা অবস্থায় যখন যেই প্লেয়ারটা ওইখানে থাকতেছে ওই প্লেয়ারটার সাথে কুন্দে যথেষ্ট পরিমাণ কানেকশন ক্রিয়েট করতে পারতেছে না। তো এইটা একটা বিষয়, এটা মাঠের মধ্যেও খেয়াল করা যায়, যখন লামিন ইয়ামাল থাকে তখন কুন্দের সাথে তার বুঝাবুঝি যেটা বা তার সাথে যে ব্যালেন্সটা এটা খুব ভালোভাবেই ফুটে ওঠে। তো এইগুলাও মানে নজরে আনা দরকার, কুন্দে যাতে আরও বেশি পরিমাণ সলিড থাকতে পারে। লামিন থাকুক আর না থাকুক মানে থাকুক আর না থাকুক বলতে তো ইনজুরি একটা মানে খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়াইছে এখন।
দেখা যায় যে যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার মানে 2 ম্যাচ 3 ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেছে। এই যে লামিন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, ফার্স্ট ম্যাচ, স্টার্টিংয়ের ম্যাচ সে খেলতে পারলো না। তাই এটা তো আসলে কেন হইল না? এই তো সমস্যার মূলটা তো আর বুঝাই যাইতেছে। তো এরকমটা হয়, তো তার অনুপস্থিতিতে অন্য যে প্লেয়ারটা আসলো ওইটার সাথে কুন্দে এর বা ফুলব্যাকের আসলে কতটুকু পরিমাণ স্ট্রং কানেকশন ছিল সেইটা কিন্তু একটা প্রশ্ন হিসেবে থেকেই যায়। তো এইটাকে আমার কাছে মনে হয় যে বিল্ড করা দরকার, এইটার আরও উন্নতি করা অবশ্যই প্রয়োজন আছে। আমার কাছে মনে হয় যে মানে কুন্দে সেটা করতে পারবে। আর গত ম্যাচটাতে তো আমরা দেখছি তার কাছ থেকে একটা অ্যাসিস্ট আসছে, ভালো একটা ক্রস আসছে, এটা কিন্তু খুবই সামান্য কোনো বিষয় না। এইটা অবশ্যই এটাকে বড় করে দেখতে হবে, কারণ ফুলব্যাক যখন এইভাবে অ্যাসিস্ট করে, এইভাবে মানে টিমের গুলে সরাসরি অবদান রাখে, তখন কিন্তু আসলে বিষয়টা সাধারণ হিসাবে থাকে না। আমরা মিডফিল্ডারদেরকে ক্রিয়েটিভ থ্রু পাস করতে দেখি, কিংবা যারা উইঙ্গার আছে তারা খুবই স্মার্টলি তাদের কাটগুলা ব্যবহার করে, কিংবা তারা ড্রিবল করে বলটা ছেড়ে দেয় কিংবা শ্যুট করে পাস করে, ওইগুলো আমরা খুব ভালোভাবে দেখি। কিন্তু ফুলব্যাক যখন অ্যাসিস্ট করে কিংবা ক্রস করে তখন বিষয়গুলো আসলেই এমনিতেই নজরে চলে আসে, কিংবা ওইগুলা নিয়ে কথা বলার যে রুচি কিংবা ইচ্ছা, এটা আসলে স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যায় বলে আমার কাছে মনে হয়। তো কুন্দের বেলায়ও সেটাই হইতেছে। আর বালদে যখন মাঠের মধ্যে থাকে তখন বালদের কাছ থেকে একটা জিনিস খুব ভালোভাবেই দেখা যায় যে সে অনেক বেশি মানে বল নিয়ে সে রান করতেছে, অনেক ক্ষেত্রেই সে ব্যালেন্সটা মানে ঠিক রাখতে পারে না, যেইটা আমার অনেকটাই মানে বিরক্ত লাগে আর কি। তো আমি মানে চাই যে সে এটার পরিবর্তন ঘটাক, কারণ এইভাবেও তো কোনোভাবেই সম্ভব না। সে যদি মনে করে যে বলটা যেভাবে সে রান করতেছে, রান করে সে একটা সাইডে যাইতে পারবে না, ক্রস করতে পারবে না, তাহলে সেটা আগেই ছেড়ে দেয়, এটা দিলে ভালো। আর যদি সে মনে করে যে সে সামনেই গিয়ে ক্রস করতে পারবে, দ্যাটস ফাইন, সে সেটা করুক। আমি সর্বোপরি চাই যে ফুলব্যাক দুইটা খুব ভালোভাবে ওয়ার্কআউট করুক, তাদের মধ্য দিয়ে বার্সা যাতে আরও বেশি পরিমাণ অ্যাটাকের দেখা পায়, এটাই হইতেছে আমার মূল ভাবনার জায়গা। আর আমি অবশ্যই প্রত্যাশা রাখতেছি যে কুন্দেকে দিয়ে খুব ভালো কিছু সম্ভব, কিন্তু বালদে আরও বেশি পরিমাণ ধারাবাহিক হওয়া প্রয়োজন আছে। আর তাদের যে মানে ব্যাকআপগুলা, তাদের যে অল্টারনেটিভগুলা, এগুলাকে স্ট্রংলি মানে স্ট্যান্ড করা দরকার, আস্তে আস্তে করে তাদেরকে সময় দিয়ে। যেমন জেরার্ড মার্টিন ইতিমধ্যে অনেক সময় পাইতেছে। আমরা জাস্ট আমরা গত সিজনে দেখছি জেরার্ড মার্টিনকে। তো আর হেক্টর ফোর্ড ছিল খুব সম্ভবত, মানে সে রাইট ব্যাকটাতে খেলছিল, এখন তো তাকে মানে করা যাইতেছে না, পাওয়া যাইতেছে না। তো রাইট ব্যাক সাইডটাতে আমরা অল্টারনেটিভ স্ট্রং চাই, লেফট ব্যাকটাতে ইতিমধ্যেই আছে। আর যদি অল্টারনেটিভগুলো খুব ভালোভাবেই মেক করা যায়, তাহলে পজিশনগুলো নিয়ে অনেকটাই সেফ চিন্তায় থাকা যাবে। তো বার্সা এর ফুলব্যাকের সাথে ডিফেন্ডারদের কানেকশন ভালো। আমরা গত ম্যাচটাতে রোনাল্ডো আরাউজোর কাছ থেকে মানে রোনাল্ডো আরাউজোকে দেখছি। আর নিউক্যাসল ফার্স্টে যে গোলটা পাইছিল ওইটা তাদের জন্য অবশ্যই দারুণ ছিল, অবশ্যই ভালো ছিল গোলটা, কারণ তারা ওইটা মানে খুবই গঠনমূলকভাবে ওইটা স্কোর করতে পারছে। আর গার্সিয়া যথেষ্ট পরিমাণ অ্যালার্ট থাকার কারণে নিউক্যাসল অনেক বেশি পরিমাণ সুবিধা করে উঠতে পারে নাই। আমরা দেখছি যে অনেক অনেক স্ট্রং শুটও সে ঠেকিয়ে দিছে। অতএব মানে গার্সিয়াও যথেষ্ট পরিমাণ স্ট্রং পজিশনে আছে মেন্টালিটির দিক থেকে, তাকে যথেষ্ট পরিমাণ মোটিভেট করতেছে। তাছাড়া তার পারফরমেন্সই তাকে অনেকটাই মানে পুশ করতেছে যাতে সে ভালো পারফর্ম উপহার দিতে পারে। তার যে বিগত ম্যাচটা থেকে তার যেই অবস্থানের দেখা পাওয়া গেছে, সেইগুলা খুবই চমৎকারভাবে তাকে সাহায্য করবে
তার মানসিকতার আরও পরিবর্তন ঘটাতে, তাকে আরও অভিজ্ঞ করে তুলতে। তাছাড়া চেজনি তো আছেই। চেজনিকে আমরা গত কয়েকদিন আগে, গত কয়েকদিন নাই তো সম্প্রীতিকে আমরা দেখতেছি যে বেশ কিছু নিউজে চেজনির কথা মানে বাসতেছে, লেখা দেখতেছি। তারপরে নিউজ পোর্টালে নিউজ দেখা যাইতেছে যে সে এরিক গার্সিয়াকে মোটিভেট করতেছে, কিংবা এরিক গার্সিয়া যে তার পজিশনটা নিছে সেটা নিয়ে সে মোটেও মানে খারাপ চিন্তা নাই, বা মানে সেটাকে সে ভালো হিসাবেই দেখতেছে, ইতিবাচকভাবেই দেখতেছে। বরং সে এরিক গার্সিয়া যাতে আরও ভালো করে সেইটার জন্য সে প্রস্তুত থাকবে, কিংবা তার যদি কোনো কাজ করা প্রয়োজন হয়, তাকে কোনো প্রকার যদি মানে উৎসাহিত কোনোভাবে করতে পারার যদি সুযোগ থাকে, তাহলে সে সেটার জন্য সবসময় প্রস্তুত থাকবে। এই ধরনের কথা শুনতেছি। এইটা অবশ্যই একটা টিমের মানে ইনার যে সিচুয়েশন আছে সেইটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। বার্সা বর্তমানে যেই টিমগুলোর মধ্যে যেই বন্ডিংটা আছে এইটা খুবই অসাধারণ। সেইটা মানে প্লেয়ারগুলো যখন কথা বলে তখন খুব ভালোভাবেই ফুটে ওঠে আমার কাছে। তো এই বিষয়গুলো খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর আমার কাছে এগুলা খুবই এনজয়েবল, কারণ গোলকিপার মানে সে একটা কিপার তো মানে টিমে আসে বসে থাকার জন্য না, সেও সব সময় চায় যে কখন সুযোগ পাবে না পাবে এটার জন্য সব সময় সে চেষ্টায় থাকে। কিন্তু গার্সিয়া যেহেতু ভালো পারফর্ম করতেছে, এই জন্য চেজনি এখানে আরও পজিটিভিটি শো করতেছে। আর আমরা তো চেজনিকে গত সিজনে পাইছিলাম সেই মানে একটা বলা যায় যে এক প্রকার গোলকিপিং পজিশন নিয়ে বার্সার মধ্যে ট্রাজেডি ছিল। তো ওইটার ভেতর দিয়ে চেজনিকে পাওয়া, আবার সে আসছে অবসর ব্যঙ্গে। তার বার্সাতে আসার যে কাহিনী কিংবা ড্রামা, এইটা অনেক অনেক ছিল, সেটা আমরা জানি, ওইদিকে আর যাইতেছি না। তো চেজনি বর্তমানে খুবই মানে পরিষ্কার মানসিকতার পরিচয় দিচ্ছে। আর এইটাই বার্সার বর্তমান যে ভেতরের অবস্থা সেইটাকে তুলে ধরতেছে আরও নিখুঁতভাবে। তো এইটা ভালো, এইটা অবশ্যই প্রশংসার দাবি রাখবে। যে কেউ যখন শুনবে কিংবা গভীরভাবে এইগুলার দিকে নজর দিবে, তখন তার কাছ থেকে আমার কাছে মনে হয় যে সহজেই প্রশংসা বের হয়ে আসার একটা উপক্রম তৈরি হবে। হ্যান্সি ফ্লিকের উপরে অনেক দায়িত্ব আছে বার্সা এর। গত সিজনে বার্সা একদম চ্যাম্পিয়ন্স লিগের কাছে গিয়েও সেটা আসলে সম্ভব হয়নি। তবে কাছে গেলে তো হয় না, চ্যাম্পিয়ন্স লিগ যখন কোনো টিম উইন হইতে পারে তখনই আসলে মানে গল্পগুলো নানান রূপে সজ্জিত হয়। তো বার্সা যে কাছে গেছে ওইটা ওই কথাতেই সীমাবদ্ধ। এইখানে আর এত বেশি পরিমাণ ব্যাখ্যার কোনো সুযোগ নাই, কিংবা মানে মানে বিশ্লেষণ করলেও যে খুব বেশি পরিমাণ সেগুলা জনপ্রিয় হয়ে উঠবে ওইটারও সুযোগ নাই। যেইটা উইন হয়েছে, যেটা চ্যাম্পিয়ন হয়েছে, ওইটাই হইতেছে গিয়ে মানে সিজন শেষে সব থেকে মূল বিষয়। তো এই সিজনে বার্সা অবশ্যই আবার মানে ওই দিকে মনোযোগ রাখতে পারে, যাতে গত সিজনে যেখানে শেষ করছে ওইটা থেকে যাতে আরও সামনে গিয়ে শেষ করতে পারে। কারণ গত সিজনে যেখানে শেষ করছে এর সামনের ধাপ হইতেছে ফাইনাল। তো আমি অবশ্যই চাই গত সিজনে যেখানে শেষ করছে তার থেকে আরও সামনের পজিশনে গিয়ে শেষ করুক, অ্যাটলিস্ট ফাইনালে যাক। এখনও মাত্র ফার্স্ট ম্যাচ শেষ হয়েছে, তবে তবে এত লম্বা চিন্তা এখনই করতে চাইতেছি না। তবে মানে মাথার মধ্যে ছিল, তাই বলে দিছি। এখনও সেকেন্ড ম্যাচ কিংবা লিগ ফেজ এখনও মানে পাড়ি দিতে হবে। যদি টপ 8 টিমের মধ্যে থাকে তাহলে তো অটোমেটিক্যালি রাউন্ড অফ 16 কনফার্ম করবে। তারপরেই তো রাউন্ড অফ 16 থেকে আস্তে আস্তে সেমিফাইনাল ফাইনালের দিকে আগাইতে হবে। তো ওইটা অনেক লম্বা জার্নি, সেগুলা নিয়ে ধারাবাহিকভাবে এমনিতেই কথা হবে। তো এই মুহূর্তে এসে বার্সার সামনে হচ্ছে লালিগার ফিফথ ম্যাচ আগামীকাল বলতে তো ইতিমধ্যে আগামীকাল হয়ে গেছে। দিবাগত রাত 1টায় হেতাফের এগেনস্টে বার্সা খেলতে নামবে। তো বার্সার পয়েন্ট 10 পয়েন্ট আছে, আর 4টা ম্যাচ শেষ করছে। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারা 5টা ম্যাচ খেলে ফেলছে,
রিয়াল মাদ্রিদ তারা 5টা ম্যাচ খেলে ফেলছে, 5টা ম্যাচ খেলে তাদের 15 পয়েন্ট 15 পয়েন্ট নিয়ে তারা টেবিল টপে আছে। বার্সা 4টা ম্যাচ খেলে একটা ড্র হওয়ার কারণে 10 পয়েন্ট, যদি ওইটা উইন হইতে পারতো তাহলে 12 পয়েন্টস হয়ে যাইতো। আর যেহেতু 10 পয়েন্ট আসছে, তাহলে আগামী ম্যাচটা যদি উইন হইতে পারে তখন 13 পয়েন্টে যাবে। আর আশা করতেছি যে বার্সার মানে যেই পজিটিভ অবস্থা আছে সেইটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আগামী ম্যাচটা থেকে পয়েন্ট বের করে নিবে। অবশ্যই নেওয়াটা প্রয়োজন। আর যদি দেখা যায় যে ম্যাচের যেই মোমেন্টাম কিংবা ম্যাচের যেই মানে নিয়ন্ত্রণ সেইটা বার্সার দিকে অনেকটাই চলে আসছে কিংবা বার্সা কন্ট্রোল করতেছে, তাহলে আমি মন থেকে চাইবো যে অল্টারনেটিভ যেই প্লেয়ারগুলো আছে কিংবা বেঞ্চে যে যারা থাকে তাদেরকে যাতে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়। তো বিশেষ করে যদি ক্রিস্টানসেনকে টাইম দেওয়া যায় সেইটা খারাপ হবে না। আবার যদি মিডে আসি, মিডিয়া আসলে তো আসলে মার্ক বার্নাল, তার কথা বলতে হয়। তাকে যদি যতটুকু পরিমাণ দেওয়া যায় সেইটার দিকে মনোযোগী হলে ভালো। আর মার্কাসাদোকে নিয়ে ভাবা দরকার, কারণ গত ম্যাচটাতে আমরা মার্কাসাদোকে স্টার্টিংয়ে পাই নাই। এই প্লেয়ারটা অবশ্যই যথেষ্ট পরিমাণ ডেডিকেশন ওয়ালা, এবং তার যে মানে কৌশল কিংবা তার যে মানসিক শক্তি এইগুলা কিন্তু খুবই প্রখর, খুবই তীক্ষ্ণ। এইগুলার যথাযথ ব্যবহার কিংবা এগুলাকে সে যাতে মেলে ধরতে পারে এর জন্য তার অফিসিয়াল টাইমের প্রয়োজন আছে। তো যদি তাকে সময় দেওয়া যায় সেইটা অবশ্যই ভালো হবে। আমার কাছে মনে হয় যে ক্রিস্টানসেন, মার্ক বার্নাল, মার্কাসাদো এই 3টা প্লেয়ারের দিকে নজর দেওয়া দরকার। আর তো ফ্রন্ট লাইনে আসলে হ্যান্সি ফ্লিক যেভাবে চান, কিংবা উনি তো আসলে মানে মূলত তো উনি যেভাবে চাইবেন সেভাবেই হবে, কারণ প্লেয়ারদেরকে তিনিই সব থেকে কাছে থেকেই দেখতেছেন। এই যে বার্সার টিমটাকে মানে তিনি আবার স্ট্যান্ড করাইতেছেন। অবশ্য ওইটা জাভি হার্নান্দেজের সময় থেকেই মানে শুরু হয়েছে বলে আমি মনে করতেছি, কারণ ওই সময়টার কথা ভুলে গেলে কোনোভাবেই চলবে না। এখন হ্যান্সি ফ্লিক করতেছি কিংবা বলতেছি সেটা বর্তমান সময়। অবশ্য মানে বর্তমানটাই হইতেছে সব থেকে বড় উপাদান কথা বলার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু অতীতটাকে কোনোভাবেই মানে ধুয়ে মুছে রেখে দেওয়া কিংবা ফেলে দেওয়া সম্ভব না। ওইটাকে একটু রিয়ালাইজ করা, সামনে আনা, একটু স্মৃতিচারণ করা খুবই প্রয়োজন আছে। কারণ লামিনী আমালের জন্ম কিংবা লামিনী আমালের আসার প্রসেসটা বার্সায় কিভাবে, কেন, কোথা থেকে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে ওই জাভি হার্নান্দেজের সময়ে যাইতে হবে। ওইখানে গেলেই আসলে সেইগুলার উত্তর এমনিতেই পাওয়া যাবে। আমি হয়তো খুবই বিস্তরভাবে বলতে পারবো না, কিংবা আমার হয়তো না, আমার নিশ্চিতভাবেই বলা যায় যে আমার জানার ঘাটতি কিংবা জ্ঞানের ঘাটতি অবশ্যই থাকবে। কিন্তু আপনারা যারা মানে এই বিষয়গুলা মানে পর্যবেক্ষণ করে করে আসতেছেন, আপনারা খুব ভালোভাবেই জানেন লামিনী আমালের আসার যেই মানে সময়টা কিংবা বার্সাতে যে সে খেলার যে সময়টা পাইলো, তার যে অফিসিয়াল টাইমে তার যে মানে সে তার একটা গতির দেখা পাইলো, এটা কিভাবে সম্ভব হয়েছে, এটা আসলে ওই আগেই যাইতে হবে। তারপরেই তো হ্যান্সি ফ্লিক আসলেন। হ্যান্সি ফ্লিক আসার পরে তো তিনি মানে যেভাবে সময় দেওয়া শুরু করছেন প্লেয়ারদেরকে, এবং তিনি তার যেই ডিসিপ্লিন কিংবা তিনি ইনফ্লুয়েন্স করার মতো যে অ্যাবিলিটি, ওইগুলোর মধ্য দিয়ে প্লেয়াররা আস্তে আস্তে নিজেদের যেই সত্তা, মানে খেলোয়াড় হওয়ার সত্তা, সেইগুলা খুব ভালোভাবে খুঁজে পাইতে আরম্ভ করে, যেইটা গত মৌসুমে আমরা দেখতে পারছি। এবং হ্যান্সি ফ্লিক আসার পরেই গত মৌসুমে বার্সা একদম চ্যাম্পিয়ন্স লিগের কোথায় গেছে সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো ইতিমধ্যেই নতুন সিজনে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে, অবশ্যই বার্সার প্রত্যাশা গতবারের তুলনায় এইবার ভালো করা। তো এইটা তো আমাদেরও প্রত্যাশা। আমি তো অবশ্যই চাই যে, আমি তো বলছি আমি কি চাই, আবারও বলতে চাই না, কারণ চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা তো আসলে মাত্র শুরু হয়েছে। কোথা থেকে কোথায় যাইতে হবে সেইটার জন্য কত সময়ের দরকার, কত ধৈর্যের প্রয়োজন, কত শ্রমের প্রয়োজন আছে, সেইটা
আর না বলাই থাক, সেটা আপনারা আন্দাজ করতেই পারতেছেন। তো লা লিগার ম্যাচ আছে, ফাঁকে ফাঁকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের জন্য যে আলাদা উইক কিংবা আলাদা কোনো শিডিউল মানে বড় আকারে, সেইটা ওইভাবে সামনে আসবে না। সেইটা বাট এখন যে নতুন ফরম্যাট অনুযায়ী চলতেছে সেইটার মানে টাইম স্কেজুয়াল কিংবা ফরম্যাটটা সম্পূর্ণই ডিফারেন্ট। ওইগুলো যদি আগেরগুলোর সাথে কম্পেয়ার করা হয় তাহলে আসলে মানে কোনোভাবেই মানানসই হবে বলে আমি মনে করতেছি না। শুধু দলগুলাই ঠিক আছে, খেলা রাত 1টায় হয় 2টায় হয় সেটা ঠিক আছে, আর কোনো কিছু ঠিক নাই। তো এখন বার্সার নেক্সট হইতেছে চ্যাম্পিয়ন লা লিগার ম্যাচ। ওইটা হেতাফের এগেনস্টে খেলতে হবে। ওইটা খেললে বার্সা এর 5 নম্বর ম্যাচ শেষ হবে। এইভাবে আস্তে আস্তে করে 6, 7, 8, 9, 10 এভাবে আগাবে। তো আমরা রাশফোর্ডকেও দেখতে পারবো। রাশফোর্ডকে নিয়ে তো আসলে আহ, গত ম্যাচটাতে আমরা দেখছি তার কাছ থেকে বুলেট দেখা পাইছি, তার কাছ থেকে তার এক্সট্রা অর্ডিনারি যেই এবিলিটি আছে কিংবা তার যে স্কিলস আছে সেইগুলো অনেক ভালোভাবে ফুটে উঠছে। আমরা গত ম্যাচটাতে রাশফোর্ডকে অনেক ফ্লেক্সিবল অবস্থায় দেখছি। আর এই যে স্মুথ অবস্থায় সে ছিল, এইটা কিন্তু সে নিজেও বানিয়ে নিছে। কেননা এটা বলতে হয় যে তাকে যে শুধুই মানে প্লেয়াররা হেল্প করছে এই জন্য সে ফ্লেক্সিবল ছিল, সেইটা আমি কোনোভাবেই মনে করতেছি না। কারণ ম্যাচ দেখে, খেলা দেখে অনেক ভালোভাবেই দেখা গেছে যে সে তার জায়গা ক্রিয়েট করে নিতেছে। সে যখন মানে বলটা মানে ড্রিবল করার ট্রাই করতেছে কিংবা পাসিং করার ট্রাই করতেছে, তখন অনেকটা স্পেস মেক করে নেওয়ার যে একটা চেষ্টা সেটা তার মধ্যে দেখা যাচ্ছে। আমরা তার কাছ থেকে ওয়ান টাচে পাস দেখছি, যেগুলো আসলে খেলার মধ্যে অন্যরকমের একটা চাপ ফেলছে বলে আমি মনে করতেছি। আর তার যে রানিং এবিলিটিটা, সে যে স্টাইলে রান করে কিংবা রানের যে স্পিডটা, এটাও দুর্দান্ত এবং এইটাকে যথাযথভাবে কাজে লাগানো একান্ত প্রয়োজন এবং এটাকে কাজে তারই লাগাতে হবে এখন। আর যে তাকে সে যথেষ্ট পরিমাণে এক্সপেরিয়েন্সড একটা প্লেয়ার, তার ন্যাশনাল টিমের হয়ে খেলার এক্সপেরিয়েন্স আছে। সে ম্যানচেস্টার ইউনাইটেডে মানে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলছে। তো তার খেলার যে অভিজ্ঞতা কিংবা ধারণা সেইটা খুবই পরিষ্কার। সে কোন স্টাইলে রান করবে এইটা ঠিক আছে, কিন্তু বার্সাতে আসার পরে বার্সা কোচিং স্টাফরা তাকে যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েন্স করতেছেন পজিটিভলি। তো তার এখন যেই মানসিকতা নিয়ে মাঠের মধ্যে থাকতে দেখা যায়, খেলতে দেখা যায়, আমরা গত কয়েকদিন আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তাকে ওই রকমভাবে দেখি নাই। তো ওইগুলো নিয়ে আসলে অনেক বড়োভাবে হয়তো কথা বলা যাবে কিংবা আলোচনা করা যাবে, তো ওইদিকে যাইতেছি না। শুধু এটা বলতে চাই তাকে আরেকটু সময় দেওয়া প্রয়োজন আছে, মানে সে নিজেকে কতটুকু স্ট্রংলি প্রেজেন্ট করতে পারতেছে কিংবা সেট করতে পারতেছে কিনা এইগুলা বুঝতে পারার জন্য আরেকটু সময়ের প্রয়োজন আছে। এখনও মাত্র 5-6টা ম্যাচ গেছে, অ্যাটলিস্ট 10 থেকে 15টা ম্যাচে যাইতে হবে, মানে সব কম্পিটিশন মিলে যতটুকু তার সামনে আসবে। যদি বিশেষ করে লা লিগার কথা বলি আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, এই তো বার্সার জন্য দুইটা বড় স্টেজ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দেন লা লিগা। ওইগুলাতে খেলে ওইগুলাতে মানে কয়েকটা ম্যাচ যাইতে হবে, তারপরেই গিয়ে আসলে রাশফোর্ডকে বোঝা যাবে যে সে এই টিমের সাথে কতটুকু পরিমাণ সাবলীলভাবে কিংবা যথাযথভাবে মানিয়ে নিতে পারছে কি না কিংবা কোথায় কোথায় সমস্যা হইতেছে। এখনই যদি কোনো স্ট্রংলি কমেন্ট করি কিংবা কোনো একটা জাস্টিফিকেশনে যাই, সেইটা আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে লজিক্যাল হবে কিংবা মানে 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 কোনো একটা মানে সঠিক ধারণার যে প্রকাশ করা সেইটা হবে বলে আমি মনে করতেছি না। তো তার ক্ষেত্রটা আসলে একটু ভিন্ন। তাকে হ্যান্সি ফ্লিক মানে মানে বিশ্বাস করতেছেন, তার উপরে ভরসা রাখতেছেন, সেইটা মাঠের মধ্য থেকেই মানে যখন খেলা চলাকালীন অবস্থায়, মানে খেলা যখন চলাকালীন অবস্থায় থাকে তখনও সেটা দেখা যায়। তো
সে নিউক্যাসলের এগেইনস্টে সেকেন্ড যে গোলটা করলো ওইটা সে নিজে থেকে শ্যুট নিছে। শ্যুট নেওয়ার যে সে ডিসিশন মেক করলো ওইটা আমার কাছে মনে হয় যে ইনস্ট্যান্ট ডিসিশন ছিল, কারণ সে পাস করার একটা মুভমেন্টের মধ্যেই ছিল কিন্তু সে পাসটা করে নাই। পাসটা না করেই যে শ্যুট নেওয়ার জন্য ডিসিশন মেক করে অপোনেন্টের গোলকিপার পর্যন্ত অনেকটাই হতভম্ব হয়ে যায়, কারণ সেও আমার কাছে মনে হয় যে রেডি ছিল না যে এই শ্যুটটা আসতে পারে, তাও আবার অন টার্গেট হয়ে যাবে। তো শ্যুটটা গেছে তো গেছে, পাওয়ারফুল তো ছিলই, তার উপরে আবার অন টার্গেট ছিল, তো সব কিছুর মিশ্রণের মধ্য দিয়ে দুর্দান্ত একটা গোল হয়েছে। এইটা এইটা অবশ্যই বলতেই হবে। তো এই এই গোলটা রাশফোর্ডের বর্তমান মনের অবস্থা কিংবা দল থেকে যে সে কতটুকু পরিমাণ সমর্থন পাইতেছে মানে স্বাধীনভাবে খেলার জন্য, এইগুলার একটা অন্যতম বৈশিষ্ট্য বলে আমি মনে করতেছি, কিংবা একটা বহিঃপ্রকাশ বলা যায়। তো তাকে নিয়ে আর একটু সময়ের প্রয়োজন আছে। সে যদি এই যে সামনে হেতাফের এগেনস্টে ম্যাচ রাত দিবাগত রাত একটায় খেলতে নামবে বার্সা, এখানে স্টার্টিংয়ে আমি তাকে দেখতে চাইবো। যদি সেটা হয় দেন দ্যাটস ফাইন, এইটা করাই যাবে, কারণ সে যথেষ্ট পরিমাণে এনার্জেটিক অবস্থায় আছে বলে আমি মনে করতেছি। তো নিউক্যাসলের এগেনস্টে যেই ম্যাচটা বার্সা খেললো ওইখান থেকে যে তার এনার্জি এর খুব বেশি পরিমাণ লুজ হয়েছে, কিংবা মানে ওই ম্যাচটা খেলার কারণে এই ম্যাচটাতে সে স্টার্টিংয়ে থাকতে পারবে না, তার শক্তির সমস্যা দেখা দিবে, কিংবা মানে বডি ব্যালেন্স করতে পারবে না, এইটা আমি কোনোভাবেই মনে করতেছি না। তাছাড়া বর্তমানে প্লেয়ারগুলোর যেই ফিটনেস কিংবা তারা যেই ধরনের মানে নিয়ম কানুনের ভেতরে থাকে, ওইগুলা আসলে তাদেরকে 3 দিনের মধ্যে 2টা ম্যাচ খেলা, 4 দিনের মধ্যে 2টা ম্যাচ খেলা, ওইগুলার জন্য এমনিতেই তাদেরকে প্রস্তুত রাখে। তো হ্যাঁ, এটা ঠিক আছে, প্লেয়ারদের উপরে একটু চাপ পড়ে যায়, তবে সেটা তো আসলে মানে আশ্চর্যজনক কোনো বিষয় না, এটা এক সাধারণ বিষয় হিসাবেই বর্তমান সময়ে পরিচিতি পাচ্ছে বলে মানে সকলেই দেখতেছে, আমিও দেখতেছি। তো রাশফোর্ড গত ম্যাচটা খেলছে হেতাফের এগেনস্টে, আমি স্টার্টিংয়ে দেখতে চাইব, এবং তার এনার্জির সর্বোচ্চ ব্যবহার সে যাতে করতে পারে স্বাধীনভাবে, সেইটা দেখার জন্য প্রত্যাশায় আছি। কারণ সে নিজেকে কিভাবে বার্সার সাথে মানিয়ে নিতে চাইতেছে, এইটা দেখাটা আমার জন্য অনেক মানে মানে অনেক কি বলবো প্রত্যাশিত একটা বিষয় হবে, কিংবা অনেক মানে আমি তার কাছ থেকে যা যা চাইতেছি তার তার মধ্যে সব থেকে বড় বিষয় হবে এটা, মানে সে নিজেকে কিভাবে এই টিমের সাথে মানে ব্যালেন্স করতে চাইতেছে, এই টিমের সাথে সেট হইতে চাইতেছে, তার মানসিকতাটা আসলে কোথায়, বা তার মেন্টাল যে স্পিরিটটা আছে সেইটা আসলে কোথায় এবং কতটুকু পরিমাণ মানে আহ, মানে পজিটিভ ওয়েতে আছে, এইগুলা দেখা আমার জন্য খুবই বেশি পরিমাণ মানে আনন্দদায়ক হবে। আমি অবশ্যই চাইবো যে সব কিছু যাতে পজিটিভলি হয়। একটা প্লেয়ার যখন অন্য টিম থেকে হুট করে আসে, তাও আবার এক্সপিরিয়েন্স প্লেয়ার, তখন তাকে আমার আমার টিমে বা নিজের টিমে সেট হইতে দেখতে পারাটাও অন্যরকম একটা ভালো লাগার বিষয়। অনেক সময় সেটা সম্ভব হয় না, সেই রকম উদাহরণ আছে। তো তার বেলায় যাতে ওই উদাহরণ মানে মানে না হয়, বা সে যাতে নিজেকে ওই ধরনের উদাহরণ হিসাবে প্রেজেন্ট করতে না পারে, সেটা হইতেছে অনেক বড় একটা প্রত্যাশা, যাতে সে একটা গুড এক্সাম্পল হিসাবে সবার সামনে নিজেকে আবির্ভাব করতে পারে। এইটা হবে গিয়ে এক্সপেকটেশনের মানে বড় প্রায়োরিটি। আর তো বলতে গেলে আমরা রবার্ট লেভানডস্কিকে দেখতেছি যে তার একটা এইজ এসে গেছে, যদিও এইজ আসলে তার যে খেলার মধ্যে খুবই সমস্যার দেখা যাইতেছে সেটা মনে করতেছি না। এই সিজনে রবার্ট লেভানডস্কির উপরে যথেষ্ট পরিমাণ ভরসা রাখা যাবে, যথেষ্ট পরিমাণ সে বার্সাকে সার্ভ করতে পারবে বলে আমি মনে করতেছি। তবে আসলে ম্যাচ যত আগাবে, সিজন যত গণাবে, তখন ততই দেখা যাবে যে চাপ বাড়তেছে, প্রেশার বাড়তেছে। তো ওই সব কিছু মেনে নিয়ে রবার্ট লেভানডস্কি মাঠের মধ্যে কি করে লম্বা সময় যখন থাকবে, তখনই আসলে ওই বইগুলা ফুটে উঠবে।
তো ওইগুলা দেখতে ওইগুলা দেখে তারপরেই বোঝা যাবে যে আসলে রবার্ট লেভানডস্কি সে স্টার্টিং থেকেই খেলার মতো অবস্থায় আছে কিনা। মানে এই ধরনের ধারণা বা চিন্তা মাথায় আসতেছে এই কারণে আমরা আহ, মানে রবার্ট লেভানডস্কিকে যে খুবই ধারাবাহিকভাবে মানে পাইতেছি, কারণ সে তো গত সিজনে বার্সাতে ছিল। তো সে এই সিজনের শুরুতেই ইতিমধ্যেই 6টা ম্যাচ চলে গেছে। তো খুবই যে ধারাবাহিক ওয়েতে পাওয়া যাইতেছে বা পাইছি সেইটা বলার সুযোগ নাই। তবে যেহেতু আমি বারবার বলতেছি যে সিজন শুরু হইতে হলে আর একটু সময় দিতে হবে, আর একটু সময় দিতে হবে, সেইটা বিবেচনায় ঠিক আছে যে রবার্ট লেভানডস্কির বেলায়ও একটু ধৈর্য ধরা প্রয়োজন। কিন্তু সে তো একজন মানে সেট প্লেয়ার হিসাবেই বলা যায়, গত সিজনেও ছিল, এখনও আছে। সে যখন মাঠে নামবে তখনই সে মানে পারফর্ম করতে পারতেছে কিনা ওইটাই আসবে সবার আগে আলোচনায়, সেটাই মানে হওয়া উচিত। তো রবার্ট লেভানডস্কিকে আরেকটু দেখে আরও কয়েকটা ম্যাচ যাওয়ার পরেই যখন প্রেশার বাড়বে, এল ক্লাসিকো আছে সামনে, ইম্পর্টেন্ট ম্যাচগুলা, বিগ ম্যাচগুলা সবগুলো আসবে, ওইগুলাতে সে নিজের নার্ভটাকে কতটুকু পরিমাণ হল্ড করতে পারে সেইগুলাও আসলে সামনে আসবে। আর আমরা যদি এবার ফেরান তুরেসকে একটু বলি, ফেরান তুরেসকে নিয়ে এটাই বলতে চাই যে তার উন্নতির প্রয়োজন আছে। আমরা সহজ চান্স তার কাছ থেকে মিস করতে দেখি। সামনে হেতাফের এগেনস্টে ম্যাচ আছে, ওইখানে আমি ফেরান তুরেসকে স্টার্টিংয়ে চাইবো। ওইদিকে আমি বলছি রাশফোর্ডকে চাই। আর এইদিকে যদি ফেরান তুরেসকে পাওয়া যায় সেইটা অবশ্যই ভালো হবে। ও ও ও যাতে ওই ম্যাচটাতে স্কোর করতে পারে হেতাফের এগেনস্টে অন্তত 2টা, এটা থাকবে প্রত্যাশা, যাতে তার কনফিডেন্স ব্যাক করে। কারণ তার কনফিডেন্স অনেকটা লো হিসাবেই দেখা যাইতেছে। আমি এই যে লা লিগার লাস্ট ম্যাচটা, ওই ম্যাচটাতে খুব সম্ভবত খেয়াল করছিলাম, ওই ম্যাচটা অথবা এর আগের ম্যাচটাতে সে একবার বল পাইছিল সামনে, ওইখানে তার সামনে শুধু একটা ডিফেন্ডার ছিল। ও ওই ডিফেন্ডারটা আবার তার সামনে ছিল না, ওই ডিফেন্ডার তার পাশে ছিল। ওই ডিফেন্ডারটাকে সে মানে ধাক্কা মেরে কিংবা মানে কাট করে মানে ওকে সরাতে পারে না, কিংবা ওই ডিফেন্ডারকে সে বিট করতে পারে না। ওইটা আমার চোখে লেগে আছে। আমি এক্স্যাক্টলি টাইম বলতে পারবো না, কিন্তু ওইটা শেষের দিকেই ছিল। তো এটা কিন্তু মানে হয় না। একটা আমার দলের স্ট্রাইকার একটা ডিফেন্ডারকে অতি সহজে বিট করবে, এটা থাকবে আমার মানে চাওয়ার অনেক বড় একটা বিষয়। কিন্তু আমার স্ট্রাইকার সেটা করতে পারে না, এটা আমার চোখে অবশ্যই লেগে থাকবে। এবং এটা আমার কথা বলার একটা মানে হয়তো নেতিবাচক হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আহ, ইতিবাচক নেতিবাচক সব বিষয়ই আলোচনার অংশ হইতে পারে, সেটা আমি মনে করতেছি। এই জন্যই বলতেছি যে ফেরান তুরেজের উন্নতির প্রয়োজন আছে, এই জন্য ট্রেনিংয়ে তাকে অনেক বেশি পরিমাণ মনোযোগী হইতে হবে। আর অন্যদিকে লামিনী ইয়ামাল ফিরে আসলে আমরা ওই জায়গা নিয়ে অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবো, সেটা ঠিক আছে। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা ভিন্ন প্লেয়ারকে দেখি, যেমন রাফিনা। তো রাফিনাকে আবার আমরা মানে অ্যাটাকিং মিডেও দেখছি, সেটা ঠিক আছে, যখন লামিনী ইয়ামাল ছিল। তো প্লেয়ারগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারা মাঠের মধ্যে, এইটা একটা আর্ট। আর এই আর্টটা যে হ্যান্সি ফ্লিক করতে পারতেছেন না, কিংবা ওই আর্টটা যে তাকে দিয়ে হইতেছে না, সেইটা বলার সুযোগ নাই। কারণ তিনি কিন্তু একটা প্লেয়ারের অনুপস্থিতিতে ওই পজিশনটা কিভাবে ফিল আপ করবেন না করবেন সেটা কিন্তু আগেই মানে ওই ছকটা কষতে পারেন, মানে ওই ছকটা আঁকতে পারেন, এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। তো এই জায়গাতে আবার উদাহরণ হিসাবে আহ, টানা যাবে। আমি আর উদাহরণ টানতেছি না, যেহেতু আমি লম্বা একটা ভিডিও হয়ে যাইতেছে, অনেকটা এই পডকাস্টের মতো। তো কোনো কোনো উদাহরণ টানি নাই। আমি খুব সম্ভবত 12-14 মিনিটের দিকে একটা উদাহরণ টানতে চাইছিলাম, ওই দিকে আমি যাই নাই, এখনও যাইতেছি না। এখানে উদাহরণ টানা যাবে। আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন, মানে একটা মনোযোগ দিয়ে দেখেন বা শুনেন, তাহলেই বুঝতে পারবেন যে পজিশন অনুযায়ী প্লেয়ারদের মানে সময় অনুযায়ী বা কোনো একটা কারণবশত যখন নির্দিষ্ট প্লেয়ার ওই নির্দিষ্ট পজিশনে খেলতে পারতেছে না, ওই পজিশনটাকে যথাযথভাবে ব্যবহার করার জন্য অন্য পজিশন থেকে প্লেয়ার নিয়ে এসে সেটাকে ফিল আপ করার যেই একটা মানে প্রসেস বা সিস্টেম, এইটা ফিল আপ করার বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে, টপ উদাহরণও আছে।
তো হ্যান্সি ফ্লিককে আমরা সেইটা দেখতেছি তার দ্বারা হইতেছে। তবে যেই প্লেয়ারটাকে তিনি নিয়ে আসতেছেন তার ওই প্লেয়ারটার কাছ থেকে কিন্তু ওই সময়ে 100% বের হয়ে আসতেছে না। এবার আমরা যেতে পারি মূল জায়গায় বা মূল বিষয়ে, সেটা হইতেছে যে রাফিনা। আমরা যখন লামিন ইয়ামালকে লাস্ট ম্যাচটাতে দেখছি, লাস্ট ম্যাচটাতে মানে সরি, লামিনী আমার লাস্ট ম্যাচে ছিল না, তার জায়গায় আমরা রাফিনাকে দেখছি। তো রাফিনা ওই জায়গাতে কি করছে, রাফিনা কিন্তু তার মানে ওই পজিশনটাতে খেলে সে কিন্তু তার 100% সে মানে দিতে পারে নাই। মানে সে তার 100% দিতে পারছে সেটা আমি মনে করতেছি না, কারণ সে যথেষ্ট পরিমাণ শ্যুট করার যে স্পেস সেটা পাইছে, সে ড্রিবল করার স্পেস পাইছে, কিন্তু ওইগুলা কতটুকু পরিমাণ টিমের জন্য ইফেক্টিভ ছিল সেইটা কিন্তু আমার প্রশ্ন। তো এটা এখন যদি আমার প্রশ্নের উত্তর আমি দেই, তাহলে আমি বলবো যে ওইগুলা যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ ছিল না। কিভাবে ছিল না? সে যতগুলো শ্যুট করছে তা কতটুকু পরিমাণ ডেঞ্জারাস ছিল সেটা একটা বিষয়। আবার শ্যুটগুলা দেখছি আমরা যে বাইরের দিকে যাওয়ারও একটা মানে ছিল, বাইরের দিকেও শ্যুট গেছে। তো সে যদি দেখতেছে বা সে যদি বুঝতেছে যে তার শুটিং কিংবা মানে ড্রিবলগুলা টিমের জন্য ইফেক্টিভ হইতেছে না, তাহলে তার সিদ্ধান্ত ওই সময়ই বদল করা উচিত ছিল। মানে সে বলটা ছেড়ে দিবে, পাস করবে, ক্রস করবে, ওইখানে আরেকটা প্লেয়ারকে একদম 100% যাতে একটা প্লেয়ার বলটা পায়, যখন সে বলটা ছাড়বে, ক্রস করবে, ওইগুলার দিকে বেশি মনোযোগী হওয়া উচিত ছিল। কিন্তু সেইটা সে করে নাই। কিন্তু সে ওইটা করে নাই তার মানে এই না যে সে এই বৈশিষ্ট্যের প্লেয়ার, কোনোভাবেই না। গত ম্যাচটাতে তার এই ধরনের কর্মকাণ্ড দেখা গেছে, কিন্তু ওভারঅল বলতে গেলে রাফিনার দুর্দান্ত। রাফিনার কাছ থেকে আমরা যেভাবে ক্রস দেখি, শ্যুট দেখি, বলটা ছেড়ে দেওয়ার যে মানসিকতা দেখি, সেটা খুব কম প্লেয়ারের মধ্যে আছে। সেটা ওভারঅল হিসাব, কিন্তু গত ম্যাচের হিসাবটা অনুযায়ী তাকে ভিন্ন হিসাবে দেখা গেছে বলে আমি মনে করতেছি। তো এই ভিন্ন রাফিনাকে দীর্ঘমেয়াদে চাই না। মানে এই যে ভিন্ন মানসিকতা আছে, গত ম্যাচে যেই মানসিকতা দেখাচ্ছে, এই মানসিকতা রাফিনাকে সামনের ম্যাচ, পরের ম্যাচ, কোনো ম্যাচেই চাই না। সে যে ওভারঅল রাফিনা আছে, ওই রাফিনা টিমের জন্য অনেক বেশি পরিমাণ ইফেক্টিভ, এবং ওই ওভারঅল রাফিনাকেই দরকার। আমরা অবশ্যই মানে মানে চ্যাম্পিয়ন্স লিগের একদম মানে চ্যাম্পিয়ন্স লিগের একদম শেষ পর্যন্ত টিকে থাকতে চাই, এটা তো অবশ্যই এটা তো অবশ্যই মানে বলতেই হবে কিংবা চাওয়ার বিষয়। আর লা লিগা লিগ যেটা আছে সেটা অবশ্যই বার্সার দখলে যাতে থাকে সেটা তো প্রত্যাশা থাকবে। তো এই জন্য এই যে একদম বলতেছি যে লা লিগা মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্যন্ত টিকে থাকতে চাই এই সিজনে, আবার লা লিগাও নিজের করে চাই। তাহলে এতগুলা যাতে চাইতেছি, সেগুলোর জন্য তো টিম ওয়ার্কের প্রয়োজন আছে। এখন যে প্লেয়ারটা ওভারঅল ইফেক্টিভ, তাকে তো সে যাতে ওভারঅল ইফেক্টিভ থাকে সেইটাই তো প্রত্যাশা থাকবে। আর অন্যান্য প্লেয়ারগুলা, নতুন প্লেয়ার আসছে, অন্যান্য যারা আছে তাদের মধ্যে দিয়ে গুড গুড টিম ওয়ার্ক বের হয়ে আসবে, সেটাই তো মানে হওয়া দরকার। যদি এরকম না হয়, টিম হয়ে যদি খেলতে না পারে, তাহলে মানে টিম হয়ে যদি খেলতে না পারে তাহলে কিন্তু খুব সহজে ম্যাচ মানে বের করে নিতে পারবে না। অনেক সময় দেখা যাবে যে তুলনামূলক কম শক্তিশালী দলের এগেনস্টেও মানে ডমিনেট হওয়া লাগতে পারে, এরকম পরিস্থিতিতে বার্সা পড়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। আমরা গত সিজনে দেখছি যে বার্সা অনেক ইম্পর্টেন্ট ম্যাচে কিংবা বিগ ম্যাচে, বিগ যে অপোনেন্ট আছে, ইম্পর্টেন্ট অপোনেন্ট আছে, ওইগুলাকে অনেকটাই কন্ট্রোল করছে, বড় বড় স্কোর পাওয়া গেছে। সেইগুলা পুরনো হিসাব, সেইগুলা অনেকটাই অতীত হয়ে গেছে। কিন্তু ওইগুলা আসতেছে এই কারণেই, এই যে টিমটা আছে এই টিমটাই তো ওই সময়েই ছিল। যদিও নতুন ইনক্লুশন আসছে কিংবা সামান্য পরিবর্তন আছে, তো ওইগুলাকে তো আবার বিল্ড করতে হবে। ওইগুলাকে যদি আবার বিল্ড করা না যায়, তাহলে তো টিম ওয়ার্ক বের হয়ে আসবে না। আর যদি একদম সলিড কম্বিনেশনের দেখা না পাওয়া যায়, তাহলে কিন্তু প্রপার রেজাল্ট বের হবে না। প্রপার রেজাল্ট বের না হলে থাকতে হবে ট্রফিলেস। ট্রফি যদি উইন করতে চায়, টাইটল যদি জিততে চায়, তাহলে টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই, এইটা ছাড়া কোনোভাবেই হবে না। তো এই জন্যই প্লেয়ারদেরকে নিজেদের অবস্থানে খুবই শক্তভাবে আসতে হবে। তারা ওভারঅল যেরকম ঠিক সেই রকম থাকতে হবে।
এইটা এইটাতে স্ট্রিক্ট একদম স্টার্টিং থেকেই থাকতে হবে, শুরু থেকেই থাকতে হবে। এরকম না যে সিজনের শুরুতে একরকম করলাম, মিডলে গিয়ে করবো আরেক রকম, মিডলে হবো সিরিয়াস, কিংবা শেষের দিকে গিয়ে হবো সিরিয়াস, এটা কোনোভাবেই সম্ভব হবে না। স্টার্টিং থেকেই যদি একটা ফ্ল নিয়ে আগায়, তাহলে মিডলে যদি একটু ফ্লাকচুয়েশন হয়, সেইটাকে গেটে উঠতে পারবে শেষের দিকে গিয়ে। মানে সেটাকে মানে দেখা যাবে যে শুরুর যেই মানে স্ট্রং স্টার্টিংটা, ওইটা কিন্তু অনেকটা হেল্প করতেছে। এই জন্যই আমি বলি যে যতটুকু পারা যায় খুবই দ্রুত পয়েন্টগুলো বক্স করা হোক, পয়েন্টগুলো মানে পকেট করা হোক, ওইগুলা কিন্তু একসময় কাজে দিবে। অনেক সময় দেখা যায় যে শেষের দিকে গিয়ে 2 পয়েন্ট 4 পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো শুরুর দিকে যদি ওইগুলাই মানে আয়ত্ত করা যায়, তাহলে তো শেষের দিকে গিয়ে আর পস্তানো লাগলো না, কিংবা মানে টেনশনে থাকা লাগলো না। তো এই বিষয়গুলা অবশ্যই মানে টিমের মাথায় আছে, এখন প্লেয়ারদের মাথায় খুব ভালোভাবে সেট হওয়া দরকার। নেক্সট ম্যাচটা হইতেছে লা লিগার ম্যাচ, হেতাফের এগেনস্টে বার্সা খেলতে নামবে তাদের এই সিজনের 5 নম্বর ম্যাচ। যদি উইন করতে পারে তাহলে 3টা পয়েন্ট অ্যাড হবে, বর্তমানে আছে 10, ওইটা উইন হলে হবে 13 পয়েন্ট। লা লিগার বর্তমানে টেবিল টপে আছে রিয়াল মাদ্রিদ, তারা 15 পয়েন্ট নিয়ে 5টা ম্যাচ শেষ করছে, পুরো 5টা ম্যাচ থেকে 3-3টা করে পয়েন্ট পাইছে, পেয়ে 15 পয়েন্ট নিয়ে একদম টপে আছে। বার্সা থেকে একটা ম্যাচ বেশি খেলছে, কালকে বার্সা খেলবে, তখন আবার সমান সমান হয়ে যাবে। এরপরে আমরা 6 নম্বর ম্যাচে যাব, এবং ধারাবাহিকভাবে এল ক্লাসিকো আসবে, এবং অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টেও ম্যাচ আসবে। ওইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ ওই ম্যাচগুলাই অনেকটাই পার্থক্য গড়ে দেয়, ওই ম্যাচগুলাই অনেকটাই ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করে, সেইটা আপনারা খুব ভালোভাবেই জানেন। লা লিগাতেও ফোকাস করা দরকার আছে, শুধু চ্যাম্পিয়ন্স লিগ করেই যে মানে আগানো লাগবে সেইটা কিন্তু মুখ্য বিষয় না। অবশ্যই লিগটাও ইম্পর্ট্যান্ট, কারণ প্লেয়াররা নিজেদেরকে সঠিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে প্রেজেন্ট করার জন্য লিগ একটা এক্সপেরিমেন্ট হিসেবে কাজ করে বলে আমার ধারণা। আমার কাছে মনে হয় এখানে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে। তো এইটা ঠিক আছে, এইটা একটা ভিন্ন আলোচনা হইতে পারে, তবে সেইটা নিয়ে হয়তো অন্য কোনো সময় কথা হবে। আর এই তো এতটুকুই। বার্সার নেক্সট ম্যাচটা খেলবে আগামীকালকে দিবাগত রাত 1টায়, সেটার জন্যই অপেক্ষায় আসি। আর আমি তো বললাম স্টার্টিংয়ে কাদেরকে চাই, স্পেশালি আমি তো রাশফোর্ডকে চাইছি, আর হচ্ছে ফেরান তুরেজ, এই দুইটা প্লেয়ারকে চাইছি। আর ক্রিস্টানসনকেও আমি মানে সময় দেওয়ার বিষয়ে অবশ্যই আগ্রহী। এই 3টা প্লেয়ার যদি মাঠের মধ্যে থাকে, অবশ্যই আমার ভালো লাগা আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। হেতাফের এগেনস্টে যদি এই 3জনকে দেখা যায় মানে স্টার্টিং থেকেই, তাহলে এটা একটা বিষয় হইতে পারে। তবে হ্যান্সি ফ্লিক তিনি সিবিতে কাদেরকে চুজ করেন সেইটা একটা দেখার বিষয় হবে। মিডফিল্ডে যদি পেদ্রিকে একটু রেস্ট দেওয়া যায়, সেই দিকটা ভাবনায় রাখা দরকার। আর যদি মনে হয় যে হেতাফেকে আটকাতে হলে, তাদেরকে বিট করতে হলে পেদ্রিকেই লাগবে, সেক্ষেত্রে মানে নামানো যেতে পারে। পেদ্রি এখন যথেষ্ট পরিমাণ এনার্জেটিক অবস্থায় আছে, তার ফিজিক্যাল যে ফিটনেস সেইটা খুবই আউটস্ট্যান্ডিং, খুবই স্ট্রং অবস্থায় আছে। তো সে খেলতে পারবে বলে আমার ধারণা। আর যদি মনে হয় যে তাকে মানে সাব করানোর দরকার আছে, যদি বার্সা একটা সেফ স্কোর লাইনে চলে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তাকে সাব করানোর দিকে নজর দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে মার্কাসাদো বের্নাল যারা আছে তাদেরকে দিয়ে খেলানো যাবে। দানি অলমো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নাম। আমরা পাবলো গবিকে পাইতেছি না, পাবলো গবি ইঞ্জুরির কারণে বাইরে আছে, ও যাতে ফিরে আসে তাড়াতাড়ি, এসে কিছু সময় পায় কিংবা টিমের দায়িত্ব নেয়, সেটাও একটা প্রত্যাশার বিষয় হবে, কারণ পাবলো গবিকে দরকার আছে, এই প্লেয়ারটাকে অবশ্যই প্রয়োজন আছে। এই প্লেয়ারটার মধ্যে আমি মনে করি যে আলাদা রকমের স্পেশালিটি আছে, তো সে ফিরে আসুক সেটা আমি চাই। আর তো বালদে নাই ইঞ্জুরির কারণে, অপরদিকে লামিন ইয়ামাল, এই 3টা প্লেয়ার দেখার মাঝে এদের মানে এদেরকে পাওয়া যাইতেছে না, এদেরকে অতি দ্রুত যাতে মাঠে পাওয়া যায় সেইটাই হবে গিয়ে চাওয়ার বিষয়। আর আর তো এই নেক্সট ম্যাচটা খেলতে নামবে বার্সা আগামীকাল। আর বার্সা এখন খুবই দারুণ মুডে আছে, খুবই পজিটিভ মুডে আছে। এই মুডটাকে সামনের ম্যাচটাতে কাজে লাগানো অবশ্যই প্রয়োজন হবে, যাতে বার্সা সহজেই 3টা পয়েন্ট বের করে নিতে পারে। পয়েন্ট ছাড়া কোনো কথা নাই, লা লিগাতে পয়েন্ট বের করে নিতে হবে, এটা হইতেছে প্রথম এবং শেষ কথা।
তো বার্সা আশা করতেছি যে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, এটাই প্রত্যাশা রেখেই আহ, এখন ভিডিওটা শেষ করতেছি, অনেকটাই পডকাস্টের মতো হয়ে গেছে।